সালামু আলাইকুম এভরিওয়ান। 2025-26 এই সেশনের বুয়েটের ভর্তি বিজ্ঞপ্তিটা আজকে প্রকাশিত হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে আমি সেই ভর্তি বিজ্ঞপ্তিতে কি কি বলা আছে, আবেদনের জন্য কি কি যোগ্যতা লাগবে, পরীক্ষা কবে হবে, কিভাবে হবে, আবেদন কিভাবে করব, সব জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা একেবারে শুরু করে দেই যে ভর্তি পরীক্ষার জন্য এবারের যোগ্যতাটা কি চাওয়া হয়েছে। তোমরা জানো এবার যে তোমাদের রেজাল্টটা বের হয়েছে, এটা রেজাল্টটা কিন্তু গতানুগতিক কয়েক বছরের তুলনায় একটু খারাপ। বাট ওভারঅল এর আগে অর্থাৎ 2020-এর আগে, করোনার আগে কিন্তু রেজাল্ট যেমন আসতো মোটামুটি তেমনই এসেছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম একটা। ঠিক আছে, তো যোগ্যতা হিসেবে এই কারণে এসএসসিতে চাওয়া হয়েছে তোমার জিপিএ 5 এর মধ্যে 4। ওকে, জিপিএ 5 এর মধ্যে 4 থাকলেই হবে। এসএসসির জন্য আলাদা কোনো রিকোয়ারমেন্ট নাই, যেটা বারবারই থাকে মোটামুটি। তো সেরকমই দেওয়া হয়েছে, জিপিএ 5 এর মধ্যে তোমাকে 4 থাকতে হবে মিনিমাম। এবং এইচএসসির ক্ষেত্রে এবার তোমাকে জিপিএ 5 এর মধ্যে 5 তো থাকতে হবেই। প্রথম কথা দেখো, ওভারঅল জিপিএ 5 তোমাকে থাকতেই হবে। এইচএসসিতে ওভারঅল তোমাকে জিপিএ 5 থাকতে হবে। এর পাশাপাশি ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই তিনটা সাবজেক্টে তোমার কিন্তু জিপিএ 5 আলাদাভাবে থাকতে হবে। বোঝা গেছে? মনে করো তোমার 4.92 এসছে, কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটাতেই তোমার A+, তাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। কারণ তোমাকে জিপিএ 5 তো ওভারঅল পেতে হবে, প্লাস এই তিনটাতে আবার A+ পেতে হবে। আবার মনে করো তোমার জিপিএ 5 এসেছে, এবার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের মধ্যে কোনো একটাতে মিস চলে গেছে, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। ঠিক আছে, তাহলে অ্যাপ্লাই করার জন্য জিনিসটা কি, যে জিপিএ 5 তো পেতেই হবে, এর পাশাপাশি এই তিনটা সাবজেক্টে আলাদাভাবে তোমাকে কিন্তু জিপিএ 5 পেতে হবে। ওকে, এখন আসি পরের যে প্যারাটাতে এখানে বলা আছে। মনে করো এর আগের বছর, এটা তো 25-26 সেশনে দিল, এর আগের বছর যারা 2024 সালে তোমরা এইচএসসি পাস করেছো, কিন্তু তোমাদের রেজাল্ট হয়তো বা খারাপ এসেছিল, বাট তোমাদের যে মনে করো বোর্ড চ্যালেঞ্জ দেওয়া হয় না, বোর্ড চ্যালেঞ্জের পরে যে রেজাল্টটা বের হয়েছে সেটা যদি ভর্তি পরীক্ষার আবেদন এর আগের বছরের আবেদনের পরে বের হয়, এখানে বলা আছে দেখো, যদি তোমাদের সংশোধিত ফলাফলটা 14 ডিসেম্বর 2024-এর পরে বের হয় এবং তোমরা যদি এই যোগ্যতাকে ফলো করো, সেই যোগ্যতাটা কি, তোমার যদি এইচএসসিতে জিপিএ 5 এর মধ্যে জিপিএ 5 থাকে এবং বাকি তিনটা সাবজেক্টেও, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই তিনটা সাবজেক্টেও যদি জিপিএ 5 থাকে, তবে 2024 সালে যারা এইচএসসি পাস করেছো কিন্তু এর আগের বছর অ্যাপ্লাই করতে পারোনি, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবা। ঠিক আছে, এর আগের বছর যারা অ্যাপ্লাই করে ফেলেছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, এটা মাথায় রাখবা। ঠিক আছে, তো কাদের জন্য, যাদের রেজাল্টটা মনে করো তোমার বোর্ড চ্যালেঞ্জ করেছিলে, করার পরে তোমার রেজাল্টটা 14 ডিসেম্বর 2024-এর পরে বের হয়েছে, তারাই শুধুমাত্র অ্যাপ্লাই করতে পারবা, আদারওয়াইজ বাকিরা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবা না। এখন এখান থেকে বলে দিয়েছে এখানে যে টোটাল প্রথম থেকে 1000তম জন পর্যন্ত কিন্তু পরীক্ষাতে এবার অ্যালাউ করবে, যেহেতু এবার রিটেন পরীক্ষা হবে, কোনো ধরনের প্রিলিমিনারি এক্সাম হবে না। তো রিটেন পরীক্ষার জন্য 1 থেকে 10,000তম জন, 1000 বললাম, 1 থেকে 10,000তম জন পর্যন্ত আবেদনকারীকে পরীক্ষা দিতে দেওয়া হবে। এই ক্ষেত্রে মনে করো এখানে কি বলা আছে, এই বাছাইয়ের জন্য যথাক্রমে আবেদনকারীর এইচএসসির যে রেজাল্টটা, সেই রেজাল্টের প্রথমে হায়ার ম্যাথের মার্ক দেখবে, দেন ফিজিক্সের মার্ক দেখবে, এর পরে কেমিস্ট্রির মার্ক দেখবে। যে তুমি যে অ্যাপ্লাই করলেই তো তুমি পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য বিবেচিত হবে না, কারণ সর্বোচ্চ 10,000 জনকে পরীক্ষা দেওয়াতে পারবে। হ্যাঁ, প্লাস প্লাস সামথিং হতে পারে, ওটা পরে বলছি, প্লাস সামথিং হতে পারে, সমস্যা নাই, কিন্তু খুব বেশি না যে 11,000 12,000 পরীক্ষা দিতে পারবে না। তো ওই যে তোমার 10,000তম জনকে তুমি বাছাই করবো কিভাবে, প্রথমত দেখবো তো অবশ্যই জিপিএ 5 আছে কিনা, প্রথম ক্রাইটেরিয়া। সেকেন্ড ক্রাইটেরিয়া তিনটাতেই A+ আছে কিনা। থার্ড ক্রাইটেরিয়া ওই সবার মধ্যে হায়ার ম্যাথের মার্ক কার বেশি। দেন হায়ার ম্যাথের মার্ক মনে করো দুজনের সমান হয়ে গেল, দেন ওই দুজনের মধ্যে বাছাই করার ক্ষেত্রে দেখবো যে ফিজিক্সের মার্ক কার বেশি, দেন ফিজিক্সের ক্ষেত্রে এরপরে দেখবো কেমিস্ট্রির মার্ক কার বেশি। এই তিনটা থেকে মার্ক দেখে ফাইনালি বাছাই করবে টোটাল 10,000 জনকে। এখন মনে করো লাস্টের দিকে তিনটিতেই যদি কারো প্রাপ্ত নাম্বার সেম হয়ে যায়, প্রথমেই তিনটা যোগ করে দেখবে কার মার্ক বেশি, 1 থেকে 10,000 জনের সিরিয়াল বের করবে। বের করার পর মনে করে দেখো লাস্টের দিকে এসে এমন হয়ে গেছে যে দুইজনেরই মার্ক সমান হয়ে গেছে, মানে ওভারঅল মার্ক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তিনটারই যোগফল করলে যে মার্কটা আসে, দুইজনে যদি সেম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যার হায়ার ম্যাথের মার্ক বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে বলা হয়েছে তাই, ঠিক আছে। তিনটেতেই যদি মোট প্রাপ্ত নম্বর বেশি হয়, তাহলে প্রথমে হায়ার ম্যাথের মার্ক যার বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে, দেন ফিজিক্সের যার মার্ক বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে। তবে তবে এখানে একটা শর্ত আছে, যে যদি তোমার একেবারে এই ঘটনাটা 10,000তম জন যে তার ক্ষেত্রে হয়,
10,000তম জন আবেদনকারীর ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকে হায়ার ম্যাথ, ফিজিক্স এবং হচ্ছে তোমার কেমিস্ট্রি তিনটার মোট নাম্বার যদি একই হয়ে যায়, তাহলে সবাইকেই 10,000তম জন বিবেচনা করে দেন হচ্ছে ফাইনালি তোমাকে এক্সাম দিতে দেওয়া হবে। ওকে, বোঝা গেছে? মনে করো 10,000তম জনে মানে 10,000তম যেই নাম্বারটা, সেখানে তোমার 4 জনের মার্ক সেম এসে গেছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথে, তাহলে ওই 4 জনকেই পরীক্ষা দিতে অ্যালাউ করা হবে। তার মানে 10,000-এর থেকে 3 জন কিন্তু বেশি হয়ে গেল। এই যে 3 জন এক্সট্রা, সমস্যা নেই, ওই 3 জনকেও অ্যালাউ করা হবে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে। তো এইটা হচ্ছে তোমার যোগ্যতা বাছাইয়ের জন্য মোটামুটি হবে। বাংলাদেশি যারা পড়াশোনা করো মানে বাংলা মিডিয়ামে, তাদের জন্য কিন্তু এই সিস্টেমটা, মানে বাংলা ভার্সন এবং হচ্ছে ইংলিশে ভার্সন তাদের জন্য। বাট যারা তোমরা হচ্ছে এ লেভেল এবং ও লেভেল পাস করে এসেছো, তাদের জন্য হচ্ছে সিকোয়েন্সটা একটু আলাদা। সেই ক্ষেত্রে তোমার ও লেভেলের ক্ষেত্রে এই 4টা সাবজেক্টের হচ্ছে তোমার গ্রেড দেখা হবে, এবং মিনিমাম যে গ্রেডটা 5টা বিষয়, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং ইংলিশ, এই 5টা বিষয়ই তোমার হচ্ছে মিনিমাম হচ্ছে বি গ্রেড থাকতেই হবে, এর নিচে থাকা যাবে না। এটা হচ্ছে ও লেভেলের জন্য। এবং এ লেভেল, যেটাকে আমরা হচ্ছে সমপর্যায়ে এইচএসসি সমপর্যায়ে ধরি, তো সেই ক্ষেত্রে তোমার হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই 3টে বিষয় শুধু দেখা হবে, এবং যে কোনো মিনিমাম দুইটিতে এ গ্রেড এবং অপরটিতে মিনিমাম হচ্ছে বি গ্রেড থাকতে হবে। মানে দুইটাতে এ থাকতেই হবে, ঠিক আছে? যে কোনো দুটো হতে পারে, সেটা আইদার এই দুটা অথবা এই দুটা অথবা এই দুটা, যে কোনো দুইটাতে এ থাকতে হবে, এবং বাকি যে অপরটা থাকলো সেটাতে আবার বি এর নিচে পাওয়া যাবে না। ওকে, তাহলে এই ক্ষেত্রে হচ্ছে তুমি পরীক্ষায় হচ্ছে আবেদন করতে পারবা। তো আবেদন যদি পূরণ মানে যোগ্যতা যদি তোমার থাকে, তুমি যদি আবেদন করতে পারো, এরপরে হচ্ছে প্রথম থেকে শুরু করে 300তম জন পর্যন্ত, এই 300তম জন পর্যন্ত টোটাল সবাইকেই পরীক্ষা দিতে অ্যালাউ করা হবে। এখন কথা হচ্ছে লাস্টের দিকে এসে এই মার্কিং এর ক্ষেত্রে 300তম জনকে বাছাই করব কিভাবে? বাছাইয়ের ক্ষেত্রে এ লেভেলের যে পরীক্ষা, সেটা ফিজিক্স এবং হচ্ছে হায়ার ম্যাথ, ফিজিক্স এবং যে হায়ার ম্যাথ আছে, এই দুইটার হচ্ছে সাবজেক্টের যে মার্কস আছে, সেই মার্কটাকে যোগ করে যেটা আসবে, ঠিক আছে, সরি মার্ক না, গ্রেড, যে গ্রেডটা আছে সেই গ্রেডটা থেকে হচ্ছে ক্রম হিসেবে বিবেচনা করা হবে, যে গণিত এবং ফিজিক্সের ক্ষেত্রে মনে করো কেউ একজন হচ্ছে কেমিস্ট্রিতে এ প্লাস পেয়েছে বাট ফিজিক্সে পায়নি, আমি বললাম কি যে কোনো দুইটাতে পেলেই হবে। দুইজনের ক্ষেত্রে এমন হয়ে গেছে যে একজন হচ্ছে ম্যাথে এবং ফিজিক্সে প্লাস পেয়েছে, এবং হচ্ছে আরেকজন কেমিস্ট্রি এবং হচ্ছে ফিজিক্সে এ প্লাস পেয়েছে, ম্যাথটা মিস করে ফেলেছে। তাহলে সেই ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে কাকে? অবশ্যই যে হচ্ছে ম্যাথ এবং ফিজিক্সে এ প্লাস পেয়েছে, সরি এ প্লাস বলছি বারবার, এ পেয়েছে, এ গ্রেড পেয়েছে, তো তাকে হচ্ছে অগ্রাধিকার দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে কেমিস্ট্রিটাকে অগ্রাধিকারে সবার লাস্টে রাখা হয়েছে। ওকে, এরপর এরপর হচ্ছে পরীক্ষার ক্ষেত্রে আমরা ফলো করবো কি? পরীক্ষার ক্ষেত্রে অবশ্যই তোমরা সবাই জানো, যারা যারা প্রিপারেশন নিচ্ছ, যে এই 3টা সাবজেক্টেরই পরীক্ষা হবে। তো এটা আলটিমেটলি তোমার হচ্ছে গ্রুপ 2টা থাকে। একটা হচ্ছে যত ধরনের হচ্ছে তোমার প্রকৌশল বিভাগগুলো আছে, ইঞ্জিনিয়ারিং যে ডিপার্টমেন্টগুলো আছে সবগুলোই, তার সাথে সাথে ইউআরপি, ঠিক আছে, আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং নামে একটা হচ্ছে ডিপার্টমেন্ট আছে আমাদের। তো ওই যে প্রকৌশল যতগুলো বিভাগ এবং ইউআরপি যে আছে, এইটার জন্য শুধু হচ্ছে গ্রুপ ক, এবং এখানে শুধুমাত্র তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং হচ্ছে ম্যাথ, এই 3টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে। এবং 2025-এ তোমরা যারা শর্ট সিলেবাসে পড়ছো, তোমাদের যে সিলেবাস হচ্ছে বোর্ড কর্তৃক নির্ধারিত আছে, তার উপর বেস করে সবগুলো প্রশ্ন হবে, ঠিক আছে? এক্সট্রা আউট অফ সিলেবাস কোয়েশ্চেন আসবে না। মানে আসবে না বলতে মাঝে মাঝে তো বুয়েট হচ্ছে একেবারে খুবই উল্টাপাল্টা কোয়েশ্চেন দিয়ে দেয়, 1-2টা আসতে পারে, ওটাই শোনা। বাট কথা হচ্ছে মেইনলি হচ্ছে এখান থেকেই প্রশ্ন হবে। এবং যারা তোমরা হচ্ছে গ্রুপ খতে আছো, গ্রুপ খতে হচ্ছে এরা তো আছেই, এদের সাথে ইনক্লুডেড হচ্ছে স্থাপত্য বিভাগ অর্থাৎ আর্কিটেকচার। যারা তোমরা আর্কিটেকচারে হচ্ছে পড়তে ইচ্ছুক, তাদেরকে এই 3টার সাবজেক্টের পরীক্ষা তো দিতে হবেই, তার সাথে সাথে এক্সট্রা একটা পরীক্ষা দিতে হবে, যে পরীক্ষাটা হচ্ছে তোমাদের ড্রয়িং এর জন্য, ঠিক আছে? তো যেটা ফ্রি হ্যান্ড ড্রয়িং এবং হচ্ছে স্পেশাল যে ইন্টেলিজেন্স, এটার রিলেটেড হচ্ছে পরীক্ষা দিতে হয়। এবং এটা তো ড্রয়িং আর ইন্টেলিজেন্সের তো আসলে কোনো সিলেবাস হয় না, এটা জাস্ট র্যান্ডম কিছু কোয়েশ্চেন করা হবে। ওকে, তো এই হচ্ছে তোমার 2টা গ্রুপ। একটা গ্রুপে শুধুমাত্র কি বললাম, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টগুলো এবং হচ্ছে ইউআরপি, এবং এটাতে গ্রুপ খতে যারা বসবা তারা গ্রুপ ক এর পরীক্ষাটা তো অবশ্যই দিবা, তার পাশাপাশি এক্সট্রা একটা তোমাকে পরীক্ষা দিতে হবে ড্রয়িং এর উপরে এবং স্পেশাল ইন্টেলিজেন্স এর উপরে। এখন দেখি আমাদের যে এবার মার্কিং সিস্টেমটা আবার হচ্ছে বুয়েট আগের অবস্থায় ফিরে এসেছে, অর্থাৎ করোনার আগে যেই আমরা যেইভাবে পরীক্ষা দিতাম 2015 সালে বা তার পর। তো এই যে এই পরীক্ষাগুলো হচ্ছে তোমার হচ্ছে 600 মার্কসের হতো, 3 ঘন্টার পরীক্ষা। প্রত্যেকটা সাবজেক্টেই তোমার ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই 3টাতেই হচ্ছে 20-20 করে টোটাল 60টা প্রশ্ন থাকবে। তাই বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমার মার্কিংটা কত? 10 করে মার্কিং। প্রত্যেকটা প্রশ্নের জন্য তুমি 3 মিনিট করে সময় পাবা। তো সেই হিসাবে 180 মিনিট বা হচ্ছে তোমার
3 ঘন্টা হয়ে যায়। তো সেই হিসেবে তোমাকে 3 ঘন্টার পরীক্ষা দিতে হবে যারা তোমরা হচ্ছে গ্রুপ ক তে পরীক্ষা দিচ্ছ তারা। ওকে, গ্রুপ ক তে যারা পরীক্ষা দিচ্ছ তারা, এবং গ্রুপ খ তে যারা পরীক্ষা দিচ্ছ, তো সেই ক্ষেত্রে তোমাকে এই 3টা তো পরীক্ষা দেয়া লাগবেই। মানে অর্থাৎ তোমাকে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতেই হবে। তুমি আইদার হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর জন্য পড়ো অথবা হচ্ছে আর্কিটেকচারের জন্য আলাদাভাবে পড়ো, পরীক্ষা দাও, তোমাকে এই পরীক্ষাটা অ্যাটেন্ড করতেই হবে। বা যারা আর্কিটেকচারের পরীক্ষা দিচ্ছ তাদের ক্ষেত্রে আলাদাভাবে 400 মার্কসের আরেকটা পরীক্ষা হবে, যেটা হচ্ছে 1.5 ঘন্টার, যেখানে টোটাল তোমার 7টা প্রশ্ন থাকবে আলাদা হবে। এদের মার্কিং সিস্টেমটা অবশ্য আলাদা, এটা আমি একটু পরে দেখাচ্ছি, বলা আছে। এবং প্রত্যেকটার মার্কিং হচ্ছে এক এক ভাবে, মনে হয় এটা ছিল 112 করে তিনটা এবং 16 করে হচ্ছে 4টা, মানে 16 মার্কস করে, ওভারঅল হচ্ছে 400 মার্কসের মতো আসে। এই 400 মার্কের হচ্ছে তোমাকে 1.5 ঘন্টার পরীক্ষা এক্সট্রা দিতে হবে এটার পাশাপাশি। ওকে, তো এখানে বলা আছে সেটা যে গ্রুপ ক এর জন্য সেটা হচ্ছে 600 নাম্বারসের, এবং গ্রুপ খ এর জন্য যারা পরীক্ষা দিবে তারা 600 প্লাস 400 ইকুয়ালস টু 1000 মার্কের তোমাদের পরীক্ষা দিতে হবে। এখন এখানে কিছু তোমাদের পালন করার কিছু বিষয় বলেছে, যে তুমি পরীক্ষা হলে যখন যাবা তোমাকে কিছু জিনিস মেইনটেইন করে যেতে হবে। সেই মেইনটেইন করার জিনিসটা কি, ঠিক আছে, যে তোমাদের যে মডিউল এ তে প্রত্যেকটা প্রশ্নের মান 10, তো বললামই আমি একটু আগে। এবং হ্যাঁ, যেটা বললাম একটু আগে, যে ড্রয়িং টাইপের ফ্রি হ্যান্ড ড্রয়িং যেটা আছে সেটার জন্য মার্কিং হচ্ছে এক একটার জন্য 112 করে, এবং হচ্ছে ভিজুয়াল এবং স্পেশাল যে হচ্ছে ইন্টেলিজেন্স আছে তার জন্য প্রত্যেকটা মার্কিং হচ্ছে তোমার 16 করে। এবং ফ্রি হ্যান্ড ড্রয়িং এর ক্ষেত্রে তোমাকে যেই পেন্সিলটা ইউজ করতে হবে মাথা রাখবা, সেই পেন্সিলটা 2B পেন্সিল হতে হবে। 4B 6B 8B ইউজ করা যাবে না। এতে অসুবিধা কি হয়, খাতা যখন ভাঁজ করি তখন হয় কি, সাধারণত 4B বা 6B পেন্সিলগুলো অনেক মোটা হয়, এবং যখনই ভাঁজ করা হয় এক পেজের কালি অন্য পেজের লেগে যাওয়ার চান্স আছে। তো তোমার ড্রয়িংটা নষ্ট হওয়ার জন্য এটা দায়ী হতে পারে, এবং সেক্ষেত্রে তোমার নিজের জন্য খারাপ। আসলে তুমি একটা খুব সুন্দর ড্রয়িং করলে কিন্তু আলটিমেটলি খারাপ হয়ে যাওয়ার কারণে তোমার ড্রয়িংয়ে তুমি কম মার্কস পাবে। এই কারণে যেটাকে ফলো করতে বলা হয়েছে সেটাকে ফলো করবে, অবশ্যই স্ট্রিক্টলি ফলো করতে হবে। ওকে, 2B পেন্সিল বের করে নিয়ে আসতে বলা হয়েছে, তুমি 2B পেন্সিলই নিয়ে আসো। এখন দেখো কি কি তুমি নিয়ে আসতে পারবা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। কি কি তুমি নিয়ে আসতে পারবা এটা তো ইম্পর্টেন্ট, এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কি তুমি নিয়ে আসতে পারবা না। ওকে, কি কি পারবা সেটা হচ্ছে শুধুমাত্র কলম, পেন্সিল, ইরেজার, শার্পনার, এবং হচ্ছে যে ক্যালকুলেটর গুলো অনুমোদন করা হয়েছে। ক্যালকুলেটর কোনটা কোনটা অনুমোদন করা হয়েছে এটা আমি একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে। ওকে, এখন দেখো এরপরও পাশাপাশি কিছু কিছু জিনিস আছে যেটা তোমাকে হচ্ছে নিয়ে আসা যাবে না। সেই জিনিসগুলো কি কি? প্রথম কথা হচ্ছে তোমাকে মোবাইল ফোন নিয়ে আসা যাবে না, মোবাইল ফোন আনা যাবে না। স্মার্ট যে কোনো ডিভাইস, সেটা তোমার স্মার্ট ওয়াচ হতে পারে, স্মার্ট ক্যালকুলেটর হতে পারে, যে কোনো জিনিস সেটা তুমি আনতে পারবে না। জ্যামিতি বক্স আনতে পারবে না, পেন্সিল বক্স আনতে পারবে না, স্কেল আনা যাবে না। ওকে, স্কেলও আনা যাবে না, কিন্তু মাথায় রাখবে স্কেল আনা যাবে না। শুধুমাত্র বুয়েট অ্যাডমিশন টেস্টে না, তোমরা যদি বুয়েটে ভর্তি হও, ভর্তি হওয়ার পরেও যখন তোমরা এক্সামগুলো দিবে সেখানেও কিন্তু স্কেল অ্যালাউড না। ওকে, দরকার হলে বুয়েট থেকে তোমাকে স্কেল দেওয়া হবে যদি তোমার ড্রয়িং এর জন্য প্রয়োজন হয়। তো সেই ক্ষেত্রে তোমাকে বুয়েটের কর্তৃপক্ষ থেকে তোমাকে সেটা প্রোভাইড করা হবে, বাট তুমি নিজে থেকে কিন্তু যেটা আনতে মানা করা হয়েছে সেটা কিন্তু কখনোই নিয়ে যাবে না। ওকে, স্কেল, সেট স্কয়ার, কম্পাস, এইসব জিনিস কিছুই আনা যাবে না তোমার, ঠিক আছে? ওকে, তোমার যদি ব্যাগ ট্যাগ বা কিছু থাকে তাহলে বাইরে তোমার যে গার্ডিয়ান থাকবে অথবা তোমার যদি পরিচিত কেউ থাকে তাকে অবশ্যই পরীক্ষার বাইরে রেখে যাও, এবং শুধুমাত্র তুমি তোমার অ্যাডমিট কার্ড এবং হচ্ছে এইসব জিনিসগুলো নিয়ে আসো। এবং এখানে বলা হয়েছে কি, পরীক্ষা শুরুর মিনিমাম 30 মিনিটস পূর্বে তোমাকে কিন্তু কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মানে কি, একবারে তোমার পরীক্ষার হলে তুমি প্রবেশ করে চলে যাবা। কারণ পরীক্ষার যারা যারা তোমরা ঢাকায় আছো বিশেষ করে, ওই দিন কিন্তু প্রচুর জ্যাম হয়। এই জন্য খুবই সাবধানতার সাথে খুবই আগে আগে বের হবা পরীক্ষা দিতে, তার ফলে সকাল 6টায় বের হয়ে যাবা, বা তারও আগে যদি যারা যারা দূরে আছো। ওকে, চেষ্টা করবা কাছাকাছি থাকার, এবং যদি বাসায় তোমাদের ঢাকায় হয়, একটু দূরে দূরে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আগে আগে বের হবা। এবং 30 মিনিটস পূর্বেই তোমাকে কিন্তু তোমার যে সিট প্ল্যান অনুসারে যেখানে বসতে বলা হচ্ছে 30 মিনিটস পূর্বেই তুমি হচ্ছে ওই সিটে তুমি বসে পড়বা, ঠিক আছে? এর কারণ আছে, কারণ হচ্ছে এর তোমার পরীক্ষার আসলে যে সেন্টার, ওই সেন্টারে বুয়েটের যে তোমার খাতাটা দেওয়া হয় সেটা কিন্তু এক্স্যাক্টলি পরীক্ষার সময় দেওয়া হয় না, 5 মিনিট, কোনো কোনো ক্ষেত্রে 10 মিনিট আগে দেওয়া হয়। এর কারণ হচ্ছে যাতে করে তুমি চেক করে নিতে পারো যে তোমার প্রশ্নগুলো সব ঠিকঠাক আছে কিনা। 60টা প্রশ্ন টোটাল, তোমাকে চেক করে নিতে হবে। মনে করো মাঝে মাঝে 1-2টা পেজ মিসিং হয়ে যেতে পারে, এটা তো খারাপ। এই কারণে তোমাকে কিছু সময় আগে পরীক্ষার হলে গিয়ে ভালো মতো বসে এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করে রাখো,
কারণ আলটিমেটলি তোমার পরীক্ষার যে খাতাটা সেটাও কিন্তু আগে আগে দিবে তোমাকে চেকিং এর জন্য। তো দেরি করে গিয়ে ঝামেলায় পড়ো না। এবং 1 ঘন্টা পরে গেলে এখানে বলা নাই কোথাও, বাট যতদূর আমার মনে পড়ে যে 1 ঘন্টা পরে গেলে হয়তো বা তোমাকে পরীক্ষা নাও দিতে পারে। ওকে, তো ওদের ইচ্ছা করে তো দেরি করাই যাবে না। দেখো, এক্সট্রা একটা কথা বলা হচ্ছে যে পানি তোমাদেরকে দেওয়া হবে না পরীক্ষার হল থেকে। আচ্ছা, তো তোমার যারা পানি বারবার পিপাসা লাগে বা ভয় ভয় পেয়ে পিপাসা লাগতেই পারে, তো তারা অবশ্যই নিজে থেকে বটল নিয়ে যাবা। বাট সেখানে হচ্ছে তোমাদের কিছু গাইডলাইন আছে যে সর্বোচ্চ 600 ml এর বেশি পানি নেওয়া যাবে না বোতলটা। এবং এবং এর পাশাপাশি যে বোতলটা তুমি নিবে সেই বোতলটা অবশ্যই হচ্ছে স্বচ্ছ হতে হবে। আচ্ছা, এপার থেকে ওপারে যেন দেখা যায়। মনে করো অনেকে হচ্ছে তোমরা ওই বাইরে থেকে কেনা পানির বোতল নিয়ে যাও, সেই ক্ষেত্রে উপরে যে র্যাপিং পেপারটা আছে দরকার হলে ওটাও খুলে ছিঁড়ে রেখে আসো। বেটার হচ্ছে তোমার ওয়াটার যে বটলগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে যাওয়া, এবং ওখানে যেন যাতে করে কোনো ধরনের লিখালিখি না থাকে, এটা মাইন্ড ইট। ওকে, চেক করতে পারে। এরপরে হচ্ছে যদি আমরা আসন সংখ্যাটা দেখি, আসন সংখ্যা হচ্ছে গত বছরের মতোই চেঞ্জ হয়নি এই বছরও। সেটা হচ্ছে কত, 1300, টোটাল 1305টা হচ্ছে তোমার সিট আছে। তোমরা এটা আসলে পেয়ে যাবা। কোন ডিপার্টমেন্টের সিট কতটুকু এখানে ডিসকাশন করার তেমন কিছু নাই। শুধুমাত্র একটা জিনিসই বলবো যে এই যে তোমার আর্কিটেকচার যে ডিপার্টমেন্ট আছে এটাই হচ্ছে একমাত্র আলাদা, কারণ বাকি সবগুলোই হচ্ছে তোমার 4 বছরের কোর্স। এই আর্কিটেকচারে কিন্তু তোমাদের 5 বছরের কোর্স, এবং এটার তোমার এক্সাম পদ্ধতিটাও কিন্তু একটু আলাদা, আমি যেটা বললাম। ওকে, এখন দেখো এই 1305টার পাশাপাশি এর সাথে সাথে আরো হচ্ছে চারটা হচ্ছে সংরক্ষিত আসন রাখা আছে। তো টোটাল হচ্ছে 1309টা, বাট 4টা হচ্ছে যেহেতু সংরক্ষিত, ওটা আলাদাভাবে হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা তাদের জন্য বরাদ্দ করে রাখা হয়। ওকে, এখন দেখো, মনে করো তুমি হচ্ছে করলা ভর্তি পরীক্ষায় হচ্ছে উত্তীর্ণ হলে, তো সেই ক্ষেত্রে ভর্তির ক্ষেত্রে তোমার যে যোগ্যতাটা, সেই যোগ্যতাটা কিভাবে হচ্ছে নির্ধারণ করা হবে, যে তোমার যে সিকোয়েন্সটা, অর্থাৎ তোমার মেধা মান, যে তোমার এটা কিভাবে কে ফার্স্ট হবে কে সেকেন্ড হবে সেটা যাচাই করবে কিভাবে, সেটা বলা আছে এখানে। এখানে বলা আছে কি, প্রথমত হচ্ছে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে, মোট নম্বরের ভিত্তিতে হচ্ছে মেধামান যাচাই করা হবে। যার মার্ক যত বেশি সে হচ্ছে তত উপরে থাকবে, সিরিয়াল 1 2 3 4। এখন মনে করো কারো কারো মার্ক যদি সেম হয়ে যায়, দেখ একাধিক প্রার্থী যদি একই মোট নাম্বার পায়, তাহলে সেই ক্ষেত্রে ভর্তি পরীক্ষা দেওয়ার পরে যার হায়ার ম্যাথে মার্কটা বেশি এসেছে, 20 বললাম না, টোটাল 60টা প্রশ্ন, তো হায়ার ম্যাথে যার পোর্শন মার্কটা, মনে করো সবাই হচ্ছে, মানে 2-3 জন ধরো 400 মার্কস পেলে, ওই 400 মার্কসের মধ্যে কারো হচ্ছে হায়ার ম্যাথের মার্কটা বেশি, তাহলে যাদের তিনটারই মার্ক মানে ওভারঅল মার্ক সমান, তো যার হচ্ছে হায়ার ম্যাথের মার্ক বেশি তাকে সিরিয়ালে আগে দেয়া হবে। যার ফিজিক্স, তারপর হচ্ছে মনে করো হায়ার ম্যাথ দিয়েও জাজ করা যাচ্ছে না, দুইজনেরই হায়ার ম্যাথে হচ্ছে তোমার দুইজনই হচ্ছে 100 নাম্বার পেয়েছে, তো সেই ক্ষেত্রে দেখা হবে এরপরে যে ফিজিক্সে কার মার্ক বেশি। ফিজিক্সও দুজনের সমান হয়ে যায়, তাহলে তারপরে লাস্টে হচ্ছে কেমিস্ট্রির মার্ক দেখা হবে। এখন মনে করো তিনটেই সমান হয়ে গেছে, হতেই পারে তোমাদের ওভারঅল মার্কও সেম, ফিজিক্সের মার্ক, কেমিস্ট্রির মার্ক, তোমার হচ্ছে ফিজিক্সের মার্ক, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, তিনটারও মার্ক ইন্ডিভিজুয়ালিও যদি সেম হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে যেটা করবে, দেখো একাধিক প্রার্থী উল্লেখিত বিষয়গুলোর প্রতিটিতে একই নম্বর পেলে তাদের সকলকে একই মেধামান প্রদান করা হবে, এবং উক্ত মেধামানে থাকা প্রার্থী সংখ্যা হতে 1 বাদ দিয়ে বাকি সংখ্যক ক্রম অতিক্রম করে পরবর্তী মেধামান প্রদান করবে। মানে ঘটনাটা এরকম, মনে করো 1 2 1 2 3 4, সমস্যা নেই, মনে করো 5 নম্বর যে হয়েছে এবং তারপরে যে আছে সেও 5 নম্বর সিরিয়াল, কি হবে, এদের ওভারঅল মার্কও সেম, হায়ার ম্যাথের মার্কও সেম, ফিজিক্সের মার্কও সেম, কেমিস্ট্রির মার্কও সেম, তাহলে দুইজনকে তো আমি হচ্ছে আর আমি আলাদা করতে পারছি না, তো সেই ক্ষেত্রে একেও 5 নম্বর সিরিয়াল বলা হবে, একেও 5 নম্বর সিরিয়াল বলা হবে। বাট তারপরে সিরিয়ালটা তাহলে কি হবে, তারপরে সিরিয়াল কি 6 হবে না, কারণ চিন্তা করো এখানে অলরেডি 4 জন 5 জন, এই 5 সহ কিন্তু 6 জন হয়ে গেছে, তার মানে এই পরের সিরিয়ালটা 6 না হয়ে 7 হবে। এটা বোঝানো হচ্ছে যে যতজন হচ্ছে সেম সিরিয়ালে আসছে ততজনকে হচ্ছে সেম নাম্বার দেওয়া হলেও ওখান থেকে 1 বাদ দিয়ে পরের সিরিয়ালটা হবে। মনে করো এখানে যদি 5 তোমার 3 জন হতো, 5 যদি 3 জন হতো, তাহলে সেক্ষেত্রে কত হইতো, 4 জন, 5 6 7 জন টোটাল, তাহলে এইখানে আসবে তোমার 8 নম্বর। ঠিক আছে, এটাই বলা হচ্ছে যে এইভাবে তোমার সিকোয়েন্সটা করা হবে। ওকে, এরপরে এরপরে কি, এরপরে হচ্ছে কিছু বিশেষ ক্ষেত্রে বিশেষ কিছু রেজাল্ট লাগবে। যেমন তুমি যদি বায়োমেডিকেলে পড়তে চাও, ভর্তি পরীক্ষার পরে তুমি যদি বায়োমেডিকেল চান্স পেয়ে গেছো
বাট তোমার ইচ্ছা হচ্ছে বায়োমেডিকেলে পড়তে চাচ্ছ তুমি, তো সেই ক্ষেত্রে তোমাকে বায়োলজিতে মিনিমাম জিপিএ 4 থাকতে হবে, আদারওয়াইজ তুমি বায়োমেডিকেলে তোমাকে পড়তে দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে তোমাকে অন্য ডিপার্টমেন্টটা চুজ করতে হবে। ওকে, এরপরে হচ্ছে যে যদি, আচ্ছা এটা তো গেল হচ্ছে তোমার বাংলাদেশি যারা, আর বাংলাদেশি বলতে বাংলা ভার্সনে, আর যারা তোমরা ইংলিশ মিডিয়ামে পড়ছো তো তাদের ক্ষেত্রে এ লেভেল পরীক্ষার যে জীববিজ্ঞানটা সেটাতে মিনিমাম যদি বি গ্রেড না পাও তাহলে কিন্তু বায়োমেডিকেলে পড়তে দেয়া হবে না, এটার জন্য মিনিমাম যোগ্যতাটা রাখা হয়েছে। ওকে, এবং আরেকটা বিষয় যে তুমি যদি ভর্তি পরীক্ষায় মনে করো এরকম হয়ে গেছে যে মিনিমাম যে নাম্বারটা সেই নাম্বারটা তোমার এসেছে হচ্ছে 200-র নিচে, তাহলে তাকে ভর্তি নেওয়া হবে না। যদি এটা হয় না, কখনোই হয় না এটা, তার আগেই চান্স হয়ে যায়। ঠিক আছে, মানে 200 মার্কস তোমাকে মিনিমাম পেতেই হবে তুমি যদি ভর্তি পরীক্ষার জন্য নির্বাচিত হতে চাও। বাট আসলে হয় না এরকম, মনে করো 600 মার্কের যদি পরীক্ষা 200 মার্ক পর্যন্ত যাওয়া লাগে না, ওই মনে করো 250 বা 270 এরকম রেঞ্জের মধ্যেই সবগুলো সেট শেষ হয়ে যায়, তারও বেশি হতে পারে এখন। ওকে, যাই হোক, আর যদি আর্কিটেকচারের ক্ষেত্রে বলি সেম কথাটাই বলা আছে, বাট সেই ক্ষেত্রে তোমাকে ড্রয়িংটাকে তোমাকে বেশি হচ্ছে মোট মার্ক তোমায় প্রথমে দেখা হবে, দেখার পর মোট মার্ক যদি দুজনে সেম হয়ে যায় তারপর দেখতে হবে যে কার ড্রয়িং এর মার্কস বেশি, তাকে হচ্ছে সিরিয়ালে আগে রাখবে। এরপরে দেখবে হচ্ছে স্পেশাল যে ইন্টেলিজেন্স আছে তার, এরপরে হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি আগের মতোই। এবং এখানে তুমি যদি হচ্ছে চান্স পেতে চাও, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম হচ্ছে 160 পেতে হবে। কোথায় বলো তো? সেকেন্ড যে পরীক্ষাটা আছে, যারা আর্কিটেকচারে পড়তে আছো তাদের সেকেন্ড যে এক্সামটা আছে 1.5 ঘন্টার 400 মার্কের, 400-র মধ্যে 160 তোমাকে মিনিমাম পেতেই হবে যদি তুমি আর্কিটেকচারের জন্য নির্বাচিত হতে চাও। এবং যারা তোমরা আর্কিটেকচার পরীক্ষা দিচ্ছ তারা যদি আর্কিটেকচারের জন্য নির্বাচিত নাও হও, বাট মনে করো তোমার হচ্ছে মার্কটা বেশি আছে অনেক, মানে প্রথম পরীক্ষাটার মার্কটা বেশি আছে, তাহলে তোমার মার্ক যদি হচ্ছে ওই সিরিয়ালের মধ্যেই থাকে তাহলে কিন্তু তুমি এটাতে যদি 160 নাও পাও সমস্যা নেই, তুমি কিন্তু গ্রুপ এ তে যে কোনো সাবজেক্টে পড়তে পারবে। ওকে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এই দুইটার মার্কিং আলাদাভাবে হিসাব করা হবে। ওকে, এরপর কি যদি হচ্ছে মাঝে মাঝে হয় কি লাস্টের দিকে যারা সিরিয়াল থাকে তাদের হচ্ছে ইয়ে থেকে টান দেয়, ওয়েটিং লিস্ট থেকে, তো ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদের ক্ষেত্রে সেম সিকোয়েন্সটাকে ফলো করা হবে এর ক্ষেত্রে। যাই হোক, এটা সেম জিনিসই বলা আছে। আবার এখন আমরা দেখি আবেদন করার ক্ষেত্রে আমরা কি কি নিয়ম ফলো করব। এখানে কয়েকটা স্টেপ বলা আছে, সেই স্টেপগুলোকে আমাদের ফলো করতে হবে। স্টেপ 1-এ যেটা বলা সেটা হচ্ছে যে এই ওয়েবসাইটে তোমাদেরকে যেতে হবে, এখনো আবেদন শুরু হয়নি, বাট যখন আবেদন শুরু হবে তখন আমাদের এই ওয়েবসাইটে যেতে হবে, যে হচ্ছে ওখানে ফর্ম দেওয়া আছে, ফর্মটা সম্পূর্ণ ইংলিশে যা যা চাওয়া হয়েছে, তোমার নাম, বাবার নাম, মায়ের নাম বা যা যা চাওয়া হয়েছে সবগুলো হচ্ছে ইংলিশে ভালো মতো টাইপ করবে একদম দেখে দেখে। ঠিক আছে, তো সেখানে তোমাকে রঙিন ছবি, অবশ্যই কালারফুল একটা ছবি দিতে হবে। এই ছবির কিন্তু সাইজও দেওয়া আছে 300 বাই 350 পিক্সেলের ফটো। এটা হচ্ছে অনলাইনে কনভার্টার আছে, মনে করো তোমার ফটো এই পিক্সেলের আন্ডারে না, তাহলে অনলাইনে হচ্ছে দরকার হলে কনভার্ট করে নিয়ে দেন আপলোড করতে হবে এখানে। এবং সর্বোচ্চ যে ফাইল সাইজ সেটা হচ্ছে 75 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। সেম জিনিস হচ্ছে তোমার এর ক্ষেত্র, সিগনেচারের ক্ষেত্রে তোমার সিগনেচার তুলবা, দিবা একটা সাদা কাগজে, দিয়ে হচ্ছে সেটাকে ফটো তুলবা। এই ফটোটার যে সাইজটা সেটা 300 বাই 80 পিক্সেল হতে হবে। এবং এর যে হচ্ছে লিমিটটা, সাইজ লিমিটটা সেটা হচ্ছে 20 কিলোবাইটের বেশি হওয়া যাবে না। যেখানে যেটা বলা হচ্ছে এটা কিন্তু স্ট্রিক্টলি ফলো করবো, আদারওয়াইজ হচ্ছে আপলোডই হবে না অনেক সময়। ঠিক আছে, সেটা নিবেই না। তো সাইজ এবং হচ্ছে এটা হচ্ছে তোমার পিক্সেল যে ফরম্যাটটা দেওয়া আছে সেটা অবশ্যই ফলো করতে হবে। এবং তোমাদের সেই ছবিগুলো হচ্ছে পিএনজি ফরম্যাটে থাকলে হবে না, জেপিজি অথবা জেপিইজি এই দুইটা ফরম্যাটের যে কোনো একটাতে হচ্ছে রাখতে হবে। এবং তোমার যে ফটোর ব্যাকগ্রাউন্ড আছে, অনেক সময় আমরা ছবি তুললে ব্যাকগ্রাউন্ড হচ্ছে নীল করে দেয়, নীল করা যাবে না, ব্যাকগ্রাউন্ড হচ্ছে সাদা থাকতে হবে। ওকে, এই জিনিসগুলো যেগুলো বলা আছে সেগুলো অবশ্যই ফলো করতে হবে, কোনো ধরনের সত্যায়িত করা যাবে না। এবং অবশ্যই কিন্তু তুমি যেই সিগনেচারটা দিচ্ছ সেই সিগনেচার কিন্তু পরীক্ষার হলে কিন্তু মিলিয়ে দেখা হবে, কারণ পরীক্ষার হলে যাওয়ার পরে অ্যাটেন্ডেন্সে একটা সিগনেচার নেওয়া হয়, সেই সিগনেচার তোমার কিন্তু মিলিয়ে না হবে। সবচেয়ে বেটার হচ্ছে, অনেকে করে কি, তোমরা মাতব্বর আছে অনেকে করে কি যে আমি একটু স্টাইলওয়ালা একটু সিগনেচার দিব, এরকম করে একদম এরকম করে একটা একটা সিগনেচার দিয়ে দিলাম, কি সিগনেচার দিয়েছি পরের বার যদি দিতে বলে আমি নিজেও দিতে পারবো না, ব্যাপারটা এরকম এরকম করা যাবে না। সবচেয়ে বেটার সিগনেচার হচ্ছে তোমার নাম। ঠিক আছে, তোমার নাম লেখো, তোমার নিজের হাতে তুমি নিজের নাম লিখবা, নাম লিখে এটাই ছবি তুলবা, এটাই তোমার সিগনেচার, নিজের হাতে লিখে দিবা। ওকে, এবং এটাই হচ্ছে পরবর্তীতে তুমি যখন হাতে লিখবা তখন মিলিয়ে দেখা হবে যে তোমার হাতের লেখার সাথে এটা লেখা মিলে যাচ্ছে কিনা। ওকে,
তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রেখে দেন কাজটা করবা। দেন সবগুলো লিখলা, লিখার পরে হচ্ছে প্রিভিউ নামে একটা বাটন আসবে, প্রিভিউ। ওই বাটনে যখন তুমি ক্লিক করবে, প্রিভিউ বাটনে, তখন হচ্ছে তুমি যা যা তুমি হচ্ছে ইনপুট দিয়েছো সেগুলো সামনে আসবে। তুমি এখনো সাবমিট করোনি, ওই প্রিভিউ দেখার সময় দেখাবে যে তোমার আবেদন ফর্মটা, অ্যাপ্লিকেশন যে ফর্মটা তুমি করছো, পূরণ করছো, তো সেটাতে তুমি ঠিকঠাক দিয়েছো কিনা এটা দেখাবে, মানে কেমন ফর্মেটে আসবে সেটা দেখাবে। দেখার পর তোমার কাছে যদি মনে হয় যে না, কিছু কিছু ভুল আছে, কিছু জায়গায় হয়তো নামের বানান ভুল হয়ে গেছে, অথবা তোমার গ্রেড ভুল হয়ে গেছে, কিছু একটা ভুল হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এডিট বাটনে গিয়ে আবার কিন্তু এডিট করতে পারবা। বাট একবার যদি তুমি সাবমিট করে দাও তাহলে কিন্তু আর সেটা করতে পারবা না। এখন সাবমিট করার আগে মাস্ট ডাবল ট্রিপল যতবার ইচ্ছা চেক করে নাও। তোমাদের যদি কারো যদি অসুবিধা মনে হচ্ছে, দরকার হলে নিজে করার দরকার নেই, সাহস না পেলে বাইরে হচ্ছে বিভিন্ন দোকানে করে দেয়, তো সেখান থেকে করে নিতে পারো। বাট অবশ্যই করার সময় নিজে পাশে বসে থাকবা, কারণ তাড়াহুড়ো করতে গিয়ে অনেক সময় হয় যেটা, যে কিছু মিস্টেক হয়ে যায়। তো বেটার হচ্ছে যারা তোমরা এইসব জিনিস করেছো, এটা তো সহজ জিনিস আসলে, খুব তোমরা ইন্টারমিডিয়েট লেভেলের স্টুডেন্ট, তোমরা পারবা এটা আশা করি, ঠিক আছে। বাট কনফিউশন থাকলে বাইরে গিয়ে করো। বাট যারা বাইরে গিয়ে করবা অবশ্যই পাশে বসে নিজের সুপারভিশনে করবা, যে আব্বুকে পাঠিয়ে দিলাম, আম্মুকে পাঠিয়ে দিলাম করে আসবে, ব্যাপারটা এরকম করা যাবে না বাবা, ঠিক আছে। অবশ্যই নিজে বসে থেকে করবা, আদারওয়াইজ অনেক কেস আছে যে ভুল হয়ে গেছে, একবার ভুল হয়ে গেলে কিন্তু সেটা শুধরাইতে পাগল হয়ে যাবে পুরো, অনেক কিছু অ্যাপ্লিকেশন করা লাগবে, এই করা লাগবে, একদম বাজে অবস্থা। সো ডাবল চেক করে নাও কনফার্ম করার আগে। তো সাবমিট করার পর একটা হচ্ছে কনফার্মেশন পেজ আসবে, ওই কনফার্মেশন পেজে একটা একটা তোমাকে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার দিবে, ওকে। এবং ওইখানে বলা থাকবে, সিরিয়াল নাম্বার দেওয়ার পর বলা থাকবে যে তুমি কিভাবে পেমেন্ট করবো টাকাটা, সেই সব কিছু তোমার কাছে বলা থাকবে। এখন ওই অ্যাপ্লিকেশন যেটা তোমার ডাউনলোড হবে, এখানে একটা পিডিএফ আকারে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে, ওই অ্যাপ্লিকেশনে এই চারটার কোনো একটা লেখা যদি থাকে, অ্যাপ্লিকেশনের একটা কর্নারে তোমার এই চারটার কোনো একটা যদি ই টি আর এস এই যেগুলো এগুলো যদি থাকে, তাহলে বুঝতে হবে তুমি কোন ক্যাটাগরির আন্ডারে পড়ো। তুমি যদি হচ্ছে ও লেভেল এবং এ লেভেল দিয়ে এসেছো, তাহলে সেই ক্ষেত্রে তোমার উপরে কর্নারে হচ্ছে ই লেখা থাকবে বড় করে, ওকে। তুমি যদি হচ্ছে নৃগোষ্ঠীর মধ্যে আবেদনকারী হও, অর্থাৎ তুমি ফ্যাসিলিটিটা পেতে যাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে টি লেখা থাকবে। তুমি যদি হচ্ছে যেটা তথ্য দিয়েছো, মানে কোনো রেজাল্ট একটা দিয়েছো, তুমি রেজাল্ট দিয়েছো জিপিএ 5, বাট তোমার আসলে এসেছিল 4.93, তাহলে এই যে অমিল যদি পাওয়া যায়, একটু অমিল যদি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে এস আসবে। তাহলে মিল অমিল যদি থাকে তাহলে কিন্তু এটা আসতে পারে। এস আসলে তাহলে বুঝবাতে যে তুমি যেটা ইনফরমেশন দিয়েছো তার সাথে বোর্ডের ইনফরমেশনের মিল নেই, কোথাও অমিল আছে। এবং এবং হচ্ছে যারা নৃগোষ্ঠীভুক্ত আছো, বাট তারা যে অ্যাপ্লিকেশনটা করেছো সেখানে যদি অমিল থাকে তাহলে তাদের ক্ষেত্রে আর আসবে। শুধু নৃগোষ্ঠী হলে টি আসবে, এবং যদি তথ্যে অমিল হয় তাহলে টি আসবে না, বরং আর আসবে। এই জিনিসটা মাথায় রেখে, আর যাদের কিছু আসছে না তাদের তো ভয় পাওয়ার কিছুই নেই, সবকিছু ঠিকঠাক আছে, এবং তোমরা বাংলা ভার্সন বা হচ্ছে ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, ওকে। বুঝা গেছে? এই হচ্ছে মোটামুটি। এরপর হচ্ছে এই যে অ্যাপ্লিকেশনটা, এটা ডাউনলোড করে রেখে দিবা, রেখে দিয়ে হচ্ছে আমরা স্টেপ 4 যখন যাব তখন দেখবো যে এটা দিয়ে কি করতে হয়। দেখো, এরপরে তুমি যখন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ফেললে, করার পরে হচ্ছে তোমাকে হচ্ছে কত টাকা দিতে হবে জমা, দেখো তো, 1300, 1500। আবার অনেকে ভাবে যে যারা হচ্ছে খ গ্রুপের পরীক্ষা দিব তার মধ্যে 1300 প্লাস 1500, 2800 টাকা দিতে হবে, না ব্যাপারটা এরকম না। যারা তোমরা হচ্ছে আর্কিটেকচারের পরীক্ষা দিবা না, যারা, তারা 1300 টাকা দিলেই হয়ে যাচ্ছে। আর যারা আর্কিটেকচারের পরীক্ষা দিবে, আর্কিটেকচারের পরীক্ষা মানে কি, আমি বারবার বলছি, আগের পরীক্ষাটা দিতে হবেই, প্লাস হচ্ছে তোমার আর্কিটেকচার দিতে হবে, তাহলে শুধুমাত্র 1500 টাকা দিলেই হবে, আগের 1300 দেওয়া দরকার নেই কোনো, ওকে। আগের 1300 হচ্ছে শুধুমাত্র যারা আর্কিটেকচার দিবা না, নর্মাল যে বাকি যে ডিপার্টমেন্টগুলো আছে সেগুলোতে, এবং যারা আর্কিটেকচার দিবা তারা হচ্ছে 1300 প্লাস এক্সট্রা 200, ওভারঅল 1500 টাকা তোমাদেরকে সাবমিট করতে হবে। এই সাবমিশনের জন্য তোমাদের হচ্ছে এই ওয়েবসাইটে গিয়ে হচ্ছে অনলাইন পেমেন্ট করা লাগবে, অফলাইন পেমেন্টের কোনো সুযোগ নাই। অনলাইন পেমেন্ট কিভাবে করতে হয় এর সম্পূর্ণ সিকোয়েন্স হচ্ছে তোমাদেরকে ওইখানেই জানিয়ে দেওয়া হবে। এই তোমার আবেদন, এই যে ইয়াটা অ্যাপ্লাই করবা, সিরিয়াল নাম্বার দেওয়া আছে না, সেখানেই হচ্ছে সকল নির্দেশনা দেওয়া থাকবে যে কিভাবে কি করতে হবে, ওকে। এরপরে স্টেপ 3তে এসে তুমি যদি ফি সম্পূর্ণরূপ ঠিকঠাকভাবে প্রদান করো, করার পরে হচ্ছে এই যে মানি রিসিপ্টটা, এই মানি রিসিপ্টটা হচ্ছে রেখে দিবা। এই রিসিপ্টগুলো এগুলো সবগুলো কিন্তু সংরক্ষণ করবা, দরকার হলে প্রিন্ট করে পিডিএফটা হচ্ছে নিজের ড্রাইভে আপলোড করে রেখে দিবা, যে কোনো সময় কাজে লাগতে পারে এটা, ওকে। এরপরে ফাইনালি হচ্ছে তুমি সবকিছু যদি হয়ে যায়, তাহলে ফাইনাল সাবমিশনের বাটনে যদি ক্লিক করো, তাহলে তোমার ফাইনালি এটা সাবমিট হয়ে যাবে। একবার যখন সাবমিট হয়ে গেল, আর কোনো ধরনের এডিট তুমি করতে পারবা না, ঠিক আছে। তো আমি যে একটু আগে বললাম যে এই
যাদের ক্ষেত্রে তোমার ইটিআরএস এই চারটার যে কোনো একটা লেখা এসেছে, তো তাদের কিন্তু হচ্ছে ওই যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে, এটা তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করতে হবে কিভাবে? A4 সাইজের পেপারে প্রিন্ট করতে হবে এবং এক পাশে প্রিন্ট করবা, দুই পাশে প্রিন্ট করা যাবে না, এপিট করা যাবে না। এক পাশে প্রিন্ট করে টোটাল 3টা পেজ হবে তোমার। এই 3টা পেজ নিয়ে তার সাথে সাথে এই জিনিসগুলো তোমাকে হচ্ছে দাখিল করতে হবে। অর্থাৎ এই জিনিসগুলো হচ্ছে তোমাকে একবারে পাঠাতে হবে। কোথায় পাঠাতে হবে? বুয়েটের যে রেজিস্ট্রার ভবন আছে, এই ভবনে হচ্ছে তুমি ডিরেক্ট গিয়ে দিয়ে আসতে পারো রেজিস্ট্রার অফিসে, ডিরেক্ট গিয়ে সশরীরে দিয়ে আসতে পারো, অথবা তুমি হচ্ছে কুরিয়ার করতে পারো। তো যে জিনিসগুলো বলেছে সেটা কি কি? এটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট, এইচএসসি সার্টিফিকেট, দেন হচ্ছে তোমার আর কি, আর হচ্ছে আচ্ছা গ্রেড শিট বলেছে, এবং হচ্ছে সার্টিফিকেট এবং গ্রেড শিট, এবং এইচএসসির হচ্ছে গ্রেড শিট, সার্টিফিকেট তো এখনো দেয়নি, তাই না? দেরি আছে, তাহলে সার্টিফিকেট লাগবে না। এইচএসসি শুধু হচ্ছে গ্রেড শিট, আর এসএসসি সার্টিফিকেট এবং গ্রেড শিট। তারপর হচ্ছে যে মানি রিসিপ্টটা তুমি হচ্ছে পেয়েছো সেটা একটু আগে যেটা ডাউনলোড করলে, যে অ্যাপ্লিকেশনটা সেটা। এর পাশাপাশি যারা হচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত হিসেবে তোমরা আবেদন করতে চাচ্ছ, তো তাদের ক্ষেত্রে তোমাদের চেয়ারম্যানের একটা সত্যায়িত একটা কপি লাগবে, একটা হচ্ছে সাইন করা যে তুমি আসলেই যে এটার জন্য এলিজিবল, এরকম একটা ফর্ম কিন্তু তোমাদের ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানের কাছ থেকে নিয়ে আসতে হবে। ওকে, এই সবগুলো জিনিস একসাথে কুরিয়ার করে অথবা নিজে গিয়ে জমা দিতে হবে। জমা দেওয়ার ডেট আমি পরে বলছি একটু পরে। ওকে, দেওয়ার পরে যদি তুমি জমা না দাও, তাহলে কিন্তু সাবমিশন একটু আগে যত কিছু করলাম স্টেপ 1 2 3 তে, এটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না। তোমাকে অবশ্যই এই কাগজগুলো জমা দেওয়ার ব্যবস্থাটা অবশ্যই করতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে না। তুমি যদি মনে করো আগেরটা করো বাট এগুলার একটাও না করো, তাহলে তোমার কিন্তু অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। তো মাইন্ড ইট, এটা কিন্তু খুবই ক্রুশিয়াল স্টেপ। যাদের হচ্ছে এই চারটা এসেছে, এটা খুব ভালো মতো একদম অ্যাপ্লাই করার পরে যখন ডাউনলোড করার পর দেখে নাও, ভালো মতো রিচেক করে নাও তোমার এই চার্টটার কোনো একটা চিহ্ন কি আছে কিনা। যদি থাকে তাহলে এই জিনিসগুলো নিয়ে একবার হচ্ছে রেজিস্ট্রার অফিসে চলে যাও, তাহলে বাকি সব কিছু যা ওরাই বলে দিবে কি করতে হবে না করতে হবে। ওকে, ফাইনালি হচ্ছে স্টেপ 5, যখন তুমি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে ফেলেছো, এটা কিন্তু আর বলে দিয়েছে যে এটার পরিবর্তন করা যাবে না, এবং অ্যাডমিট কার্ড নামে একটা হচ্ছে লিঙ্ক ক্রিয়েট হবে, সেখান থেকে পিডিএফ ভার্সনে তুমি অ্যাডমিট কার্ডটা হচ্ছে প্রিন্ট করে নাও, এবং সেটা A4 সাইজের কাগজে, সাদা কাগজে সেটা প্রিন্ট করে নিবা। যদি হচ্ছে কালার প্রিন্ট করা পসিবল হয়, তাহলে অবশ্যই কালার প্রিন্টই করবা। ওকে, যদি কালারফুল জিনিস থাকে আর কি, সেখানে আমার মনে নেই কি রকম ছিল, বাট কালার প্রিন্ট করা সম্ভব হলে অবশ্যই কালার প্রিন্ট করবা। এখন থেকে একটু সামারি করি আমরা পরীক্ষার যে আমি যা জিনিসগুলো বললাম, কীভাবে অ্যাপ্লাই করবা, কারা কারা যোগ্য, এবং তার জন্য কী কী ফলো করতে হবে, সব কিছু বলা হয়ে গেছে। এখন আমরা দেখব যে পরীক্ষাটা হবে কোথায় কোথায় কীভাবে। প্রথম থেকে আসি, অনলাইনে হচ্ছে আবেদন জমা নেওয়া স্টার্ট হবে তোমার পরের মাসের 16 নভেম্বর থেকে। এখনও স্টার্ট হয়নি, নভেম্বর থেকে তোমাদের হচ্ছে স্টার্ট হবে, এবং এটা শেষ হবে হচ্ছে 2 ডিসেম্বর পর্যন্ত চলবে। 16 থেকে 2 ডিসেম্বর পর্যন্ত তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনটা করতে পারবা। অ্যাপ্লিকেশন করার জন্য যে যোগ্যতাটা বললাম, সেই যোগ্যতা তো বলে আছে। যদি তোমার হচ্ছে ক্রাইটেরিয়া মিট হয়, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো তোমরা। ওকে, যদি ইচ্ছা থাকে আর কি, মনে করো তোমার ইচ্ছা নেই পড়ার, তাহলে অ্যাপ্লাই করার দরকার নেই। ইচ্ছা যদি থাকে এবং তুমি যদি হচ্ছে ক্রাইটেরিয়া মিট করো, তাহলে অবশ্যই অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করে পরীক্ষা যদি না দাও, তাহলে অন্য একজনের সিটটা নষ্ট করো না দয়া করে। ওকে, তোমার যদি আসলেই ইচ্ছা থাকে পরীক্ষা দেওয়ার, তাহলে অ্যাপ্লিকেশন করো, না হলে আমার মতে অ্যাপ্লিকেশনটা না করাই বেটার। তাহলে তুমি যদি পরীক্ষা না দাও, তাহলে অপর কোনো একজন হয়তোবা সেই সুযোগটা পাবে। তো অন্যের সুযোগ নিয়ে এরকম কিছু করো না। ওকে, দেখো থার্ডটা কি? থার্ডটা হচ্ছে তুমি অ্যাপ্লাই করে ফেলার পরে তুমি তো সাথে সাথেই হচ্ছে সাবমিট করতে পারো, মানে ফি দিতে পারো, অথবা তোমার এক্সট্রা হচ্ছে ফি দেওয়ার এক্সট্রা 2 দিন রাখা হয়েছে, যে তুমি লাস্ট সাবমিশন ডে হচ্ছে তোমার 2 তারিখ 2 ডিসেম্বর, এবং 4 ডিসেম্বর পর্যন্ত তুমি হচ্ছে টাকাটা জমা দিতে পারবা, পেমেন্টটা করতে পারবা। ওকে, এই ডেটগুলো কিন্তু মাথায় রাখবা। 2 ডিসেম্বর যদিও বলছি, যাদের পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে এতদিন পর্যন্ত ওয়েট করো না, কারণ লাস্টের দিকে অনেক কিছু হতে পারে। কখনো কোনো জিনিস লাস্টের দিনের জন্য ফেলে রাখাটা বুদ্ধিমানের কাজ না। এমন হতেই পারে যে লাস্টের দিন তোমার হচ্ছে একদম সার্ভারে অনেক বেশি হচ্ছে ইয়ে হয়ে গেছে, অ্যাপ্লিকেট হচ্ছে একসাথে ট্রাই করছে, এই কারণে সার্ভার খুবই স্লো হতে পারে। তো ট্রাই করবা এর আগে সব শেষ করে ফেলা। ওকে, অনেক সময় আছে, দেখো 16 নভেম্বর থেকে শুরু করে 2 ডিসেম্বর, প্রায় কত 15 16 17 দিন প্রায় অলমোস্ট। তো এতদিনের মধ্যে তুমি লাস্ট পর্যন্ত কেন ওয়েট করবা? আর যারা হচ্ছে তোমরা অ্যাপ্লাই করেছো ইয়ের জন্য, বোর্ড চ্যালেঞ্জের জন্য, এর আগেই তোমাদের রেজাল্ট আসলে বের হয়ে আসবে, তো তোমরা আসলে বুঝতে পারবে তুমি অ্যাপ্লাই করতে পারবে কিনা। ওকে,
ওকে, এরপর হচ্ছে যাদের এই চিহ্নিত জিনিসটা এসেছে, আমি বললাম একটু আগে ইটিআরএস, তো তাদের ক্ষেত্রে 18 নভেম্বর থেকে শুরু করে 4 ডিসেম্বর পর্যন্ত কাগজ জমা দেওয়ার লাস্ট দিন। ঠিক আছে, এবং অবশ্যই শুক্রবার এবং সরকারি ছুটি বাদে বাকি দিনগুলোতে অফিস খোলা থাকবে। তো সেই ক্ষেত্রে 18 নভেম্বর থেকে শুরু করে 4 ডিসেম্বরের মধ্যে ওই যে কাগজগুলোর কথা বললাম স্টেপ 4-এ, আমি এই প্রত্যেকটা কাগজ নিয়ে এসে এখানে জমা দিতে পারবা। ঠিক আছে, এবং সরাসরি যারা জমা দিতে চাচ্ছ গিয়ে, তো সেই ক্ষেত্রে অফিস আওয়ারের মধ্যে যেতে হবে, সকাল 10টা থেকে বিকাল 3টের মধ্যে। মাঝে মাঝে কিন্তু অফিসগুলো তোমরা জানো সরকারি ইউনিভার্সিটির বা কলেজের অফিসগুলো কেমন হয়, যে একটু দেরি করে গেলে আর নিতে চায় না। 3টার পরিবর্তে তুমি যদি 3টা 10-এও যাও, ঝামেলা করতেই পারে, কারণ ওরা স্পেসিফিকভাবে বলে দিয়েছে 3টার সময় আসতে হবে, দেরি করার দরকার নেই। এই টাইম ফ্রেমের মধ্যে আসবা যারা তোমরা জমা দিতে চাচ্ছ, আদারওয়াইজ হচ্ছে তুমি কিন্তু কুরিয়ারেও দিতে পারো। ওকে, দেখো এরপরে কি, এরপরে হচ্ছে মনে করো তোমরা যারা যারা আবেদন করলে, এরপর তো হচ্ছে এই 1000 10,000তম জন পর্যন্ত তোমাদের যে সিরিয়ালটা এটা দিবে, যে কারা কারা আসলে তোমার পরীক্ষা দেওয়ার যোগ্য। ঠিক আছে, ওই পরীক্ষা দেওয়ার যোগ্যতা যোগ্যের যে তালিকাটা সেটা দিবে তোমাদের 17 ডিসেম্বর। 17 ডিসেম্বরই হচ্ছে দিয়ে দিবে। এবং ভর্তি পরীক্ষা তোমার এটা খুবই খুবই ভালো মতো দেখে রাখো, ভর্তি পরীক্ষাটা হবে 10 জানুয়ারি, এবং সময়টা সময়টা হচ্ছে সকাল 10টা না, কিন্তু সকাল 9টা। এই জিনিসটা জানি না মানুষজন কেন দেখতে ভুল করে। জীবনের সব পরীক্ষা আসলে আমরা সকাল 10টা থেকে শুরু করেছি, তো 10টা থেকে একটা, আমার মনে হয় যে হয়তো বা এই পরীক্ষাটাও 10টা থেকে একটা হবে না, সকাল 9টা থেকে পরীক্ষা শুরু। সকাল 9টা থেকে পরীক্ষা শুরু, 10টার কথা মাথা চিন্তা করে যাবে না। আমার এক ফ্রেন্ড আছে যে হচ্ছে এই ভুলটা করেছে, ও ভেবেছে 10টার সময় পরীক্ষা, আমাদের সময় এইভাবেই পরীক্ষা হতো, যা যা আমি বলছি সেম সিস্টেমে পরীক্ষা হতো। আমাদের সময় পরীক্ষা 9টা থেকে 12টা পর্যন্ত হয়েছিল। তো আমার ফ্রেন্ড ছিল একজন, সে 10টার সময় পরীক্ষা দিতে গেছে, ততক্ষণের পরীক্ষার 1 ঘন্টা শেষ। এই ভুল করা যাবে না। ওকে, 9টার সময় পরীক্ষা, কিন্তু 9টা থেকে 12টায় 3 ঘন্টা, এবং 10 তারিখে 10 জানুয়ারিতে পরীক্ষা হবে। এবং যারা তোমরা হচ্ছে গ্রুপ বিতে পরীক্ষা দিবা, তারা আবার আড়াইটার সময় শুধু যেও না, তারা কিন্তু 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা তোমাকে মাস্ট দিতে হবে। এরপরে তোমাদেরকে আড়াইটার সময় আরেকটা পরীক্ষা দিতে হবে। ওকে, টোটাল 1000 মার্কের পরীক্ষা কিন্তু তোমাদের জন্য। আর যারা হচ্ছে গ্রুপ এতে পরীক্ষা দিবা, তারা শুধুমাত্র 9টা থেকে 12টা পর্যন্ত পরীক্ষা দিলেই শেষ। যারা আর্কিটেকচারে পরীক্ষা দিবা, তারা 9টা থেকে 12টা পরীক্ষা শেষ করবা, দেন 2.5 ঘন্টা ব্রেক, দেন আড়াইটা থেকে 4টা পর্যন্ত 1.5 ঘন্টার আরেকটা হচ্ছে তোমাদের এক্সাম হবে। এবং ফাইনালি হচ্ছে তোমাদের রেজাল্ট দেওয়া হবে, যদিও বলেছে 7 ফেব্রুয়ারি, বাট এটা আসলে একদম লাস্ট টাইম বলা থাকে, 7 ফেব্রুয়ারি হবে না, তার আগে আগে দিয়ে দিবে। ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে যে ডেটটা দেওয়া থাকে তার আগে আগেই হচ্ছে রেজাল্ট দিয়ে দেয়। ঠিক আছে, 7 ফেব্রুয়ারি ক্রস করবে না, এটা মানে এটা বোঝাচ্ছে যে 7 ফেব্রুয়ারিতে রেজাল্ট দেওয়া হবে। রেজাল্ট আগে তৈরি হয়ে গেলে আগেই হচ্ছে পাবলিশ করে দেবে। এবং লাস্ট যেটা আমি বললাম যে ক্যালকুলেটর কিছু লিস্ট আছে, যে লিস্টটাকে ফলো করে একদম চোখ বন্ধ করে ফলো করবা। কিভাবে মানে, এইটার বাইরে তুমি এখন পর্যন্ত যে ক্যালকুলেটর ইউজ করে এসছো, সেটা যদি এই সিরিয়ালের বাইরে হয়, এটা নিয়ে যাওয়া যাবে না, বাতিল করে দিতে পারে। ওকে, তো যেইটা নির্দেশনা দেওয়া হয় ভর্তি পরীক্ষাগুলোর ক্ষেত্রে, এটা খুবই স্ট্রিক্টলি ফলো করে তারা। তো এটা হচ্ছে তোমাদেরও ফলো করা উচিত, আদারওয়াইজ যে কোনো সিলি কারণে কিন্তু তোমাকে এক্সপ্লেন করে দিতে পারে। তো এটা জিনিস খুবই মাথায় রাখবা। বলা হয়েছে যে এই ক্যালকুলেটরগুলোই রাখতে, তাহলে এই ক্যালকুলেটরগুলোই শুধুমাত্র নিবা। তার মধ্যে যে সিডাব্লিউ, এটা হচ্ছে কমন এখন চলছে যেটা, FX991 সিডাব্লিউ এটা, এবং EX991 EX, এটা হচ্ছে সবচেয়ে প্রচলিত এখন মনে হয়, বাকিগুলো হচ্ছে নাকি আগের ভার্সন। ইউজ করতে পারবে, এগুলো তো তোমরা দেখে দেখে অভ্যস্ত, ছোটবেলায় হয়তো ইউজ করেছো। এখন হচ্ছে এই দুইটা হচ্ছে লেটেস্ট মডেল যেটা বাংলাদেশে চলছে আর কি। তো এই দুইটাও কিন্তু অ্যালাউ করেছে, তো সমস্যা নেই ক্যালকুলেটর নিয়ে। তুমি যদি কেসিও ব্র্যান্ডের বাদে অন্য কোনো ব্র্যান্ডের ইউজ করো, তাহলে ব্র্যান্ডটা তোমরা কিন্তু মিলিয়ে নিবা যে কোন কোন ক্যালকুলেটর তোমাদেরকে অ্যালাউ করা হয়েছে। তো এই হচ্ছে মোটামুটি এই বইটার যে এবারের যে নির্দেশিকা দিয়েছে সেটার সম্পূর্ণ বিস্তারিত আলোচনা। এরপরও কারো যদি কনফিউশন থাকে অবশ্যই তোমরা আমাকে জানাতে পারো, কমেন্টে জানাতে পারো, আমি জানা থাকলে অবশ্যই তোমাদেরকে হচ্ছে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমাদের ওয়েবসাইটে প্রবর্তন.org, অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে হচ্ছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এই নাম্বারে যে কোনো প্রয়োজনে, অথবা যে কোনো কোর্স রিলেটেড হচ্ছে আমাদের যদি ইনফরমেশন চাও সেক্ষেত্রে, অথবা আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু সব ইনফরমেশন দেওয়া থাকে। তুমি শুধুমাত্র প্রবর্তন লিখে সার্চ দিলেই পেয়ে যাবে আশা করি, প্রবর্তন.23, অথবা এটা দিয়ে সার্চ দিতে পারো, অথবা লিঙ্কে গেলেও কিন্তু তুমি গ্রুপের হচ্ছে আইডিটা পেয়ে যাবে। তো যাই হোক, আজকের নির্দেশিকা এটাই। আমি আশা করি তোমরা ভালো মতো পড়াশোনা করবে, ভালো মতো পরীক্ষা দিবে, এবং তার জন্য ভালো মতো প্রিপারেশন নাও। এবং যখন তোমরা এটা ফিল আপ করবে, একদম মাথা ঠান্ডা রেখে
সবগুলো একদম যাচাই বাছাই করে দেন ফাইনালি কিন্তু সাবমিট করার চেষ্টা করো। আসসালামু আলাইকুম।